মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বাড়লেও বেশিরভাগ বিনিয়োগকারী কিন্তু লোকসানের মুখেই রয়েছেন। পুঁজিবাজারে যে ৬২ কোম্পানি নিয়ে যে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল, সেই খবরের প্রভাব কিন্তু বাজারে খুব ভালোভাবেই রয়েছে। তবে মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ৫১ পয়েন্ট বেড়ে ৫,৬০৫ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসইএস ইন্ডেক্স ১০ পয়েন্ট বেড়ে ১,১৩৯ পয়েন্টে, ডিএস30 ইন্ডেক্স ১৭ পয়েন্ট বেড়ে ২,১২৭ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ এর মধ্যে এই সূচক বিশ্লেষণে দেখা যায় যে ভালো কোম্পানির দিকেও কিন্তু বিনিয়োগকারীদের আগ্রহ আজ ছিল। ২৭৯টির দাম বেড়েছে, ৫৫টির কমেছে, ৬১টির প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। তবে লেনদেনের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৮২৮ কোটি টাকা। আগের কার্যদিবসেও যেখানে ৮৭৬ কোটি টাকার লেনদেন হয়েছিল, এর আগে বেশ কয়েক কার্যদিবস কিন্তু ১,০০০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল। যদি লক্ষ্য করি ডিএসসির যে পজিটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটর যে ১০টি শেয়ার নিয়ে আমরা আলোচনা করে থাকি, সেই শেয়ারগুলোর প্রথমেই ছিল রবি আজিয়াটা। এক বছরে প্রতিষ্ঠানটি ৩৫% উপরে রিটার্ন দিয়েছে এই মন্দাবাজারের মধ্যে। গত ৬ মাসে অবশ্য তা কমে এসেছে ১৪.২৩%। তবে সাম্প্রতিক সময়ের দরপতনের মধ্যেও কিন্তু প্রতিষ্ঠানটি পজিটিভ রয়েছে। অর্থাৎ এই শেয়ারটি কিনে গত এক বছরের মধ্যে যারা শেয়ারটি কিনেছেন তারা লোকসানের মধ্যে পড়েননি। ৩২.৫০ টাকা দরে আজ সর্বশেষ লেনদেন হয়েছে। ১৭.৯৩ প্রতিষ্ঠানটির পি রেশিও। দ্বিতীয় অবস্থানে ছিল বেস্ট হোল্ডিং। এটি একটি বিতর্কিত প্রতিষ্ঠান, কারণ পুঁজিবাজারে যখন লিস্টেড হয় তখন এটা ভুয়া কাগজপত্র সাবমিট করে পুঁজিবাজারে অতিরঞ্জিত মুনাফা দেখিয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তা সত্ত্বেও গত ৬ মাসে প্রতিষ্ঠানটি 6.72% পজিটিভ রিটার্ন দিয়েছে। ১৫.৭০ টাকা দরে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে। পি রেশিও প্রতিষ্ঠানটি ১০। এরপরেই রয়েছে আইসিবি। এই প্রতিষ্ঠানটি একটি লোকসানি প্রতিষ্ঠান। তা সত্ত্বেও গত এক বছরে কিন্তু বিনিয়োগকারীদের লোকসান দেয়নি। প্রতিষ্ঠানটির ঘিরে নানা ধরনের খবর ছড়িয়ে পড়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ১,০০০ কোটি টাকার বাজেট দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও কিন্তু প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়াতে পারেনি। লোকসানের মধ্যেই রয়েছে। ৪৪.৯০ টাকা দরে এই শেয়ারটির আজ লেনদেন হয়েছে। আইসিবির পরে ছিল বেক্সিমকো ফার্মা। এই প্রতিষ্ঠানটি ঘিরে অর্থাৎ সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠানটিকে ঘিরে বেশ নেগেটিভ তথ্য ছড়িয়ে পড়েছিল, যার ফলে কিন্তু মাঝে অবস্থা খারাপ থাকলেও পরবর্তীতে তাদের ব্যবসায়িক কোনো লোকসানের মধ্যে না পড়ায়, বরঞ্চ অন্যান্য কোম্পানির তুলনায় ভালো করায় এই প্রতিষ্ঠানটির কিন্তু বিনিয়োগকারীদের রিটার্নই দিয়েছে। গত ৬ মাসে ৩৩.৬৪% পজিটিভ রিটার্ন দিয়েছে। ১৪৫.৯০ টাকা দরে আজ সর্বশেষ লেনদেন হয়েছে। ১০.৯৪ প্রতিষ্ঠানটির পি রেশিও। এরপরে রয়েছে আইপিডিসি। এই প্রতিষ্ঠানটি একটি আইপিডিসি ফাইন্যান্স অর্থাৎ আর্থিক খাতের এই প্রতিষ্ঠানটিতে এক বছরে কিন্তু ৯৫.৬২% পজিটিভ রিটার্ন দিয়েছে। গত ৬ মাসেও ৪০% উপরে রিটার্ন দিয়েছে। অর্থাৎ নীরবে যেই কয়েকটি শেয়ার বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে, এই শেয়ারটি তার মধ্যে অন্যতম। ২৮.৮২ প্রতিষ্ঠানটির পি রেশিও। যারা নতুন বিনিয়োগকারী তাদের জন্য কিন্তু এই ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। গ্রামীণফোনের প্রসঙ্গে আসি। গত ৬ মাসে নেগেটিভ রিটার্ন দিলেও গত ৩ মাসে কিন্তু প্রতিষ্ঠানটি পজিটিভ রিটার্নে ফিরে এসেছে এবং গত এক মাসে ৫.৭৭% পজিটিভ রিটার্ন দিয়েছে গ্রামীণফোন। ২৫৪.৯০ টাকা দরে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে। ১১.৬ প্রতিষ্ঠানটির পি রেশিও। গ্রামীণফোনের পরেই রয়েছে ব্যাডবিসি। ব্যাডবিসির শেয়ার গত এক মাসে 2.13% পজিটিভ রিটার্ন দিলেও গত ১৫ দিনে কিন্তু আবার লোকসান গুনেছেন বিনিয়োগকারীরা। ২১৬ টাকায় দাঁড়িয়েছে ব্যাডবিসির দর।
এরপর রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স, গত ১ বছরে কিন্তু ১২.২৫% পজিটিভ রিটার্ন দিয়েছে। অর্থাৎ যে দুটি শেয়ার সর্বোচ্চ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের মধ্যে, তার মধ্যে রিলায়েন্স ইন্স্যুরেন্স দুটির একটি। গত ৬ মাসেও বিনিয়োগকারীদের 65.22% পজিটিভ রিটার্ন দিয়েছে এবং ১২.৭ প্রতিষ্ঠানটির পি রেশিও। এরপরেই রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্সের পরে যেই শেয়ারটি রয়েছে পজিটিভ রিটার্নের, তিতাস গ্যাস। এই প্রতিষ্ঠানটি গত ৬ মাসে 10.90% পজিটিভ রিটার্ন দিয়েছে। অর্থাৎ উঠতি যে শেয়ারগুলো রয়েছে, যদি এই প্রতিষ্ঠানটি একটি লোকসানি প্রতিষ্ঠান, তবুও এই শেয়ারটিতে একটি পজিটিভ ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। এরপরে যেই শেয়ারটি রয়েছে সর্বশেষ, সুরিদ ইন্ডাস্ট্রিজ, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। এই প্রতিষ্ঠানটি গত ৬ মাসে ৪৯.61% পজিটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। আজ বেশ কিছু প্রতিষ্ঠান হল্টেড হয়েছে। এর মধ্যে বেস্ট হোল্ডিং হল্টেড ৳১.৪০ দরবারে ৳১৫.৭০ হল্টেড হয়েছে। বিএফসির ৪০ পয়সা বেড়ে ৳৪.৪০। তারপর ইন্টারন্যাশনাল লিজিং এর দর ১০ পয়সা বেড়ে ৳১.৩০ হল্টেড হয়েছে। আইপিডিসির দর ৳২.৬০ বেড়ে ৳২৯.৪০ হল্টেড হয়েছে এবং শ্যামপুর সুগার, এই প্রতিষ্ঠানটির দর ৳১৬.৫০ বেড়ে ৳১৮২.২০ হল্টেড হয়েছে। এখন আমরা এক নাগারে আরএসআই মান দেখি। টপ 10 যে পজিটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটর যে শেয়ারগুলো ছিল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের আরএসআই মান ৭৮.৪৪, অর্থাৎ ৭০-এর উপরে আরএসআই মান গেলে সাধারণত ঝুঁকিপূর্ণ বা অতিমূল্যায়িত শেয়ার হিসেবে বিবেচনা করা হয়। সেই হিসেবে বেক্সিমকো ফার্মা এখন অতিমূল্যায়িত শেয়ার। বেস্ট হোল্ডিং এর আরএসআই মান 67.35, এটা অবমূল্যায়িত অবস্থায় রয়েছে। আইপিডিসির আরএসআই মান 74.06, এটাও অতিমূল্যায়িত শেয়ারে পরিণত হয়েছে। সিটি ব্যাংকের আরএসআই মান 59.10। এরপর রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ, আরএসআই মান 71.83, অর্থাৎ ৭০-এর উপরে রয়েছে আরএসআই মান। এরপর রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল 67.92, এই প্রতিষ্ঠানটির আরএসআই মান। এরপর রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক, এই প্রতিষ্ঠানটির আরএসআই মান ৭০.৩০। আল আরাফা ইসলামী ব্যাংকের পরে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্সের আরএসআই মান 64.86। এরপরেই রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি, 59.21 প্রতিষ্ঠানটির আরএসআই মান। এরপর রয়েছে ক্রাউন সিমেন্ট, সর্বশেষ 64.80 প্রতিষ্ঠানটির পি রেশিও। এখন আমরা যে আজকে বা গত কয়েকদিন যাবৎ যে দরপতনের প্রভাব বলে আসছিলাম, যে এই খবরটিকে কেন্দ্র করে মূলত ৬২ কোম্পানিতে রেড অ্যালার্ট, এই খবরটিকে কেন্দ্র করেই কিন্তু এখনো বাজারে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছিলাম, যখনই কারসাজিকারকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল এবং ব্যবস্থা নিতে গিয়েছিল, তখনই কিন্তু একটি সংঘবদ্ধ চক্রই কিন্তু বাজারকে নিয়ন্ত্রণ করে দরপতন ঘটিয়েছে এবং সেই বিষয়টি কিন্তু সামনে এখনো আসেনি। এখন দেখা যাক নতুন যে বিএসইসি চেয়ারম্যান, উনি কিন্তু বলেছেন যে রিয়েল টাইম অ্যাকশন উনি নেওয়ার কথা বলেছেন কারসাজিকারকদের বিরুদ্ধে, এবং সেইটার পরিপ্রেক্ষিতেই কিন্তু ডিএসসি ৬২টি কোম্পানি উপরে রেড অ্যালার্ট জারি করেছে। শেয়ার বিজনেস 24.com এ সংক্রান্ত রিপোর্ট রয়েছে। শেয়ার বাজার ক্যাটাগরি থেকে আপনারা সেই খবরটি দেখে নিতে পারেন। এছাড়া আজ রয়েছে ডিভিডেন্ড ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে 4 কোম্পানির বোর্ড সভা। এই দুটি খবর রয়েছে। 4 কোম্পানি তাদের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। এসব সভায় 2 কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করবে, বাকি দুটি প্রকাশ করবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন। কোম্পানিগুলো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বেস্ট হোল্ডিং, লিজিং এবং ফিনিক্স ফাইন্যান্স। এর মধ্যে বেস্ট হোল্ডিং ও ফিনিক্স ফাইন্যান্স বোর্ড সভার ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শেয়ার বিজনেস 24.com থেকে এই খবরটি দেখে নিতে পারেন। অস্বাভাবিক দর বৃদ্ধিতে এস স্টিলের বিরুদ্ধে ডিএসসির সতর্কতা জারি করা হয়েছে। বিনিয়োগকারীদের সচেতন থাকারও আহ্বান জানানো হয়েছে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে যে শেয়ার বাজার নিয়ে
অধ্যাপক আবু আহমেদ কিছু কথা বলেছেন যে শেয়ার বাজার দাঁড়াতে দেওয়া হয়নি, ভালো শেয়ারের সংকট দূর করতে হবে। তিনি একটি পরামর্শ দিয়েছেন যে ঢাকার পুঁজিবাজার এখনো শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারেনি বলে মন্তব্য করেছেন আইসিবি চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবু আহমেদ। তিনি বলেন, ক্ষুদ্র ও দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য প্রণোদনা কমে যাওয়ায় শেয়ারবাজারে বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ভালো মানের কোম্পানিকে বাজারে আনার উদ্যোগ না থাকায় বিনিয়োগকারীরা কাঙ্ক্ষিত সুযোগ পাচ্ছেন না। সোমবার রাজধানীর গ্রিন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের শেয়ার বাজারের উন্নয়ন নিয়ে অনেক কথা হলেও বাস্তবে বাজারকে শক্তিশালী করার মতো কার্যকর উদ্যোগ দেখা যায় না। এক সময় এক সিদ্ধান্ত আসার ফলে তিনি এসব মন্তব্য করেছেন। একসময় ১ লাখ টাকা পর্যন্ত লভ্যাংশ আয় করমুক্ত থাকলেও সেই সুবিধা প্রত্যাহার করা হয়েছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য বিশেষ কোনো প্রণোদনা নেই। তার মতে, করের হার বাড়ালেই রাজস্ব বাড়ে না, বরং অতিরিক্ত কর ব্যবসা-বাণিজ্যের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। দেশের মানুষ প্রতিদিন ইউনিলিভার ও নেসলের মতো বহুজাতিক প্রতিষ্ঠানের পণ্য ব্যবহার করলেও এসব প্রতিষ্ঠানের শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের নাগালের বাইরে। ভালো মানের বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে না পারলে বাজারের গুণগত পরিবর্তন আসবে না বলে তিনি মনে করেন। sharebusiness24.com থেকে পুরো খবরটি দেখে নিতে পারেন। ধন্যবাদ। সামনে আবারও নতুন তথ্য নিয়ে উপস্থিত থাকব। sharebusiness24.com এর যে ইউটিউব চ্যানেলটি বড় করার জন্য আপনারা ভিডিওটি শেয়ার করুন এবং অন্য কোনো তথ্য জানার থাকলে মন্তব্য করে জানাতে পারেন। ধন্যবাদ।